আজকে আমরা নতুন একটা সেশন চালু করছি সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টারের জন্য। তো আজকের এই সেশনের মধ্যে কি থাকবে, তোমাদের যে সাবজেক্ট কনস্ট্রাকশন মেটেরিয়াল, যার কোড হচ্ছে CEPC 301, এই কনস্ট্রাকশন মেটেরিয়ালের আমি টোটাল সিলেবাসটা থার্ড সেমিস্টার ডিপ্লোমার জন্য কভার করব। টোটাল আমরা 5টা ইউনিট এখানে কভার করব। তো ভিডিও শুরুর আগে তোমাদের একটা কথা বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার অথবা ফিফথ সেমিস্টার, ঠিক আছে, ডিপ্লোমা, বিশেষ করে ডিপ্লোমা, তোমরা যদি কোচিং এ অ্যাড হতে চাও বা তোমরা যদি টিউশন নিতে চাও, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, ঠিক আছে, তাহলে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আমি টোটাল ডিটেলস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো চলো, ফার্স্ট যে ইউনিট আছে সেটা কি আছে একটু দেখে নিই। ওভারভিউ অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে তোমরা পাচ্ছ এই ফার্স্ট ইউনিট আমি টোটালটা কভার করব, যার মধ্যে 3টে সাব ইউনিট আছে, ঠিক আছে, টোটালটা আমি কভার করব। তাহলে ফার্স্ট কি, ওভারভিউ অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল, এইটা হচ্ছে ইউনিট 1, ঠিক আছে। তো প্রথমে কনস্ট্রাকশন মেটেরিয়াল এই টপিকটা বোঝার আগে তো বুঝতে হবে আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্যাপারটা কি, ঠিক আছে। Construction material is any material used in the construction industry to build structures and objects such as roads, buildings, bridges, etc. মানে অ্যাকচুয়ালি আমরা যে স্ট্রাকচার তৈরি করতে যেসব আমরা মেটেরিয়াল ইউজ করি, তো স্ট্রাকচার বেসিক্যালি কি কি হতে পারে, রোড, বিল্ডিং, ব্রিজ, ঠিক আছে, এই সমস্ত স্ট্রাকচার তৈরি করতে যেসব মেটেরিয়াল আমরা ইউজ করি সেই মেটেরিয়ালকেই বলা হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল। যেমন কিছু এক্সাম্পল আছে, কংক্রিট, এগ্রিগেট, স্টোন, সিমেন্ট, ঠিক আছে। তো এবার আমরা ডিটেলসে একটু পড়বো। নেক্সট কি আছে দেখো, একদম তোমাদের সিলেবাসে যেমন আছে একদম কম্প্যাক্ট ওয়াইজ কিন্তু নোটস তৈরি করা আছে, ঠিক আছে, নোটস বা সাজেশন বলতে পারো। নেক্সট কি আছে, দ্য স্কোপ অফ দ্য কনস্ট্রাকশন মেটেরিয়ালস ইন বিল্ডিং কনস্ট্রাকশন। তাহলে বিল্ডিং কনস্ট্রাকশনের ওপর কি স্কোপ আছে, ঠিক আছে, এই যে কনস্ট্রাকশন মেটেরিয়ালের। ফর এনি টাইপ অফ বিল্ডিং প্রজেক্টস লাইক কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, হসপিটাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টাউনশিপ কনস্ট্রাকশনস, ফলোইং টাইপস অফ রোলস পারফর্ম বাই দ্য সিভিল ইঞ্জিনিয়ার। তাহলে এক এক করে বলবো আর বাংলায় তোমাদের এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। ফার্স্ট, সিভিল ইঞ্জিনিয়ার হ্যাজ টু প্রিপেয়ার দ্য লেআউট অফ দ্য প্রপোজ কনস্ট্রাকশন সাইট। মানে যেখানে আমরা কনস্ট্রাকশন সাইট, যেখানে আমরা কাজটা শুরু করব, সেটার আমাকে প্রথমে লেআউট তৈরি করতে হবে। টু প্রিপেয়ার দ্য সাইট প্ল্যান অ্যান্ড সেন্ড ফর অ্যাপ্রুভাল। তাহলে সাইট প্ল্যান মানে আমার যে প্রজেক্টটা যেখানে স্টার্ট হবে, শুরু হবে, ঠিক আছে, তার আশেপাশে কি আছে বা ওই প্রজেক্টে যাওয়ার জন্য আমি কিভাবে যাব, ঠিক আছে, প্রজেক্টটাই কিভাবে যাব তার একটা সাইট প্ল্যান করতে হবে, সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করাতে হবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা সাইটটা। নেক্সট, সিভিল ইঞ্জিনিয়ার্স হ্যাভ টু ইনভলভ ইন প্ল্যানিং, ডিজাইনিং ইন দ্য প্রজেক্ট। নেক্সট আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে প্ল্যানিং, ডিজাইন করা, প্ল্যান করা, ডিজাইন করা, ঠিক আছে। নেক্সট, টু ফাইন্ড আউট দ্য ফাউন্ডেশন ডিটেলস অফ দ্য প্রপোজ সাইট অ্যান্ড অলসো প্রিপেয়ার সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট। তারপরে কাজ শুরু করার আগে কিন্তু আমাদের সয়েল টেস্ট করতে হবে, সয়েল টেস্ট করে তারপর কিন্তু আমরা কাজে এগোবো। নেক্সট, টু প্রিপেয়ার দ্য নেট এস্টিমেশন কস্ট অফ দ্য কনস্ট্রাকশন অ্যান্ড স্যাংশন ইটস বাজেট। তারপরে আমাদের কি করতে হবে, এস্টিমেট করতে হবে, মানে টোটাল যে প্রজেক্টটার কস্ট সেটা আমাকে দেখতে হবে, বাজেট করতে হবে, করে কিন্তু কাজ শুরু করতে হবে। নেক্সট, টু ইনভলভ ইন দ্য ল্যাব টেস্টিং, প্ল্যানিং, সুপারভিশন অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য প্রপোজ সাইট। তারপরে যেমন যেমন হয় টেস্ট করা, প্ল্যান, সুপারভিশন, এক্সিকিউট করে কিন্তু আমাকে টোটাল সাইটটা চালু করতে হবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, দ্য স্কোপ অফ দ্য কনস্ট্রাকশন মেটেরিয়াল ইন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপর কি আছে, তো এখানে দেখো ফার্স্ট যেটা বলছে যে সিভিল ইঞ্জিনিয়ার পারফর্ম দ্য ওয়ার্ক টু মুভ দ্য গুডস অ্যান্ড পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস সেফলি অ্যান্ড এফিসিয়েন্টলি। আচ্ছা, প্রথম কথা আমরা জেনে নিই ট্রান্সপোর্টেশন ব্যাপারটা কি। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিকেশন, মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা। তো আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সিভিলের কিন্তু একটা ব্রাঞ্চ, ঠিক আছে। এখানে আমরা কি করব, শুধুমাত্র
একটা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, সেটা যে কোনো মেটেরিয়াল হতে পারে, সে সেফলি আর এফিসিয়েন্টলি কিন্তু আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু করে থাকি। ঠিক আছে, নেক্সট কি, সিভিল ইঞ্জিনিয়ার্স কুড ডিজাইন, কনস্ট্রাক্ট অ্যান্ড মেনটেন্স অল দ্য টাইপ অফ ট্রান্সপোর্ট ফেসিলিটিস। তাহলে কি কি ট্রান্সপোর্ট ফেসিলিটিস আমাদের আছে? হাইওয়ে বা রোডওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ওয়াটারওয়ে। ঠিক আছে, they are also involved in the construction of bridges and tunnels of highway and railway। তাহলে এখন মডার্ন টেকনোলজি যেটা ব্রিজ বা টানেল, সেটা বোথ রেলে হতে পারে বা হাইওয়েতে হতে পারে, এটাও কিন্তু একটা পার্ট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর। নেক্সট কি, দে অলসো ডিল উইথ দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট অপারেশন অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম অফ স্ট্রিটস অ্যান্ড হাইওয়েজ ইন হুইচ ট্রাফিক মেক স্মুথ। তার মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু সিভিলের একটা পার্ট। ঠিক আছে, যে ট্রাফিকের সিগন্যাল, সেখানেও কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকে। এই টোটাল সিস্টেমটা অপারেট করা, এটা কিন্তু আমাদের পড়তে হয়। মানে তোমরা যখন হায়ার স্টাডি করবে পরবর্তীকালে 5th সেমিস্টার 6th সেমিস্টারে কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলে তোমাদের কিন্তু সাবজেক্ট আছে, পড়তে হবে। ঠিক আছে, নেক্সট, দে অলসো ফিক্স দ্য সাইন অ্যান্ড সিম্বল বোর্ডস লাইক এমার্জেন্সিস, লাইক হসপিটাল, পুলিশ স্টেশন, হোটেলস, ভিলেজেস। ঠিক আছে, এইগুলো টোটালটাই কিন্তু আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে, অসুবিধা নেই। নেক্সট কি আছে দেখি, দ্য স্কোপ অফ কনস্ট্রাকশন মেটেরিয়ালস ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আমরা বেসিক্যালি কি জানি? এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মানে আমরা যেটা জানি পলিউশন। ঠিক আছে, বিভিন্ন রকমের পলিউশন হয়, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু সিভিলের একটা পার্ট। ঠিক আছে, এখানে শুধুমাত্র পলিউশন নয়, দেখে নাও কি আছে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ পলিউশন কন্ট্রোল অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা পিএইচই, এই ডিপার্টমেন্টটা কিন্তু হিউজ, বিশাল বড় ডিপার্টমেন্ট। এটা কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ওপরই কিন্তু আসছে। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ পলিউশনস আর ওয়াটার, এয়ার, নয়েজ অ্যান্ড আদার পলিউশন due to large scale industrialization, population growth, rapid urbanization and several other human activities like construction, mining, transportation, environment gets polluted। ঠিক আছে, তাহলে কি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যারা হয়, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি বলতে পারি, তাদের রোল কি থাকবে দেখে নাও। ফার্স্ট হচ্ছে, civil engineers also perform the role for construction and designing the structure which controls the water pollution, air pollution, soil pollution, sound pollution and thermal pollution so on। বুঝতে পারছো? তাহলে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কি হবে, যে এই পলিউশন গুলোকে কন্ট্রোল করা। ঠিক আছে, নেক্সট কি আছে, ওয়াটার সাপ্লাই, যেটা বললাম পিএইচই। পিএইচই ডিপার্টমেন্ট কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, পিএইচই ডিপার্টমেন্টের ফার্স্ট যে পার্ট, সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই। দেখে নাও, civil engineers perform the work including design, planning, construction of dams and water treatment plants from water supply from rivers, lakes, borewells etc. to the cities। ঠিক আছে, তো ওয়াটার সাপ্লাই সিটি মানে হচ্ছে শহরের মধ্যে, এটা কিন্তু পিএইচই, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর কিন্তু একটা পার্ট। ঠিক আছে, নেক্সট, স্যানিটারি সিস্টেম, সিভিল ইঞ্জিনিয়ার্স অলসো পারফর্ম দ্য ওয়ার্ক ফ্রম সিওয়েজ ওয়াটার ম্যানেজমেন্ট অফ domestic and industrial waste treatments by constructing pipelines after treatment on sewage water that becomes less harmful। তার মানে কি, আমরা স্যানিটারি সিস্টেম যেটা এখানে বলছে, আমরা কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করে কিন্তু তারপর আমরা নদী, রিভার বা যে কোনো জায়গায় কিন্তু আমরা করি। এটা কাজ কার? এটা কিন্তু অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার যারা আছে পিএইচই ডিপার্টমেন্ট, তাদের কিন্তু কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে কি আছে দেখো, সিভিল ইঞ্জিনিয়ার্স অলসো পারফর্ম দেয়ার ডিউটিস ফর কন্ট্রোলিং অ্যান্ড ম্যানেজিং দ্য গার্বেজ ওয়েস্ট মেটেরিয়ালস ফ্রম দ্য টাউন, স্ট্রিটস, হোটেল অ্যান্ড হসপিটাল ওয়েস্ট উইথ প্রপার ডিসপোজাল সিস্টেম। তাহলে আমরা এতদিন যেটা জানতাম যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্ট মানে কি জানি, শুধুমাত্র পলিউশন, কিন্তু এখানে শুধুমাত্র পলিউশন কন্ট্রোল না। ঠিক আছে, এটা কিন্তু হিউজ একটা ডিপার্টমেন্ট। নেক্সট কি আছে দেখো, দ্য স্কোপ অফ দ্য কনস্ট্রাকশন মেটেরিয়াল ইন ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু একটা ব্রাঞ্চ সিভিলের, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, বেসিক্যালি আমরা ইরিগেশন মানে যেটা বুঝতে পারছি, আমরা যেটা বলি যে কাল্টিভেশন বা চাষবাস, তাই তো?
চাষ, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা একটু অন্যরকম, দেখে নাও, পড়লেই বুঝতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ার্স ক্যান পারফর্ম দ্য ওয়ার্ক for the designing and constructing the dams, canals, wires and barrages system of water supply for the agricultural sectors. মানে ইরিগেশন ইঞ্জিনিয়ার যারা হয় বা সিভিল ইঞ্জিনিয়াররাই অ্যাকচুয়ালি ইরিগেশন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে পারে। তো এদের অ্যাকচুয়ালি কাজটা কি, ডিজাইন আর কনস্ট্রাক্ট করতে হবে কি ড্যাম, ক্যানেল, ওয়্যার, ব্যারেজ, যেগুলো কি, এগুলো হচ্ছে ওয়াটার রিজার্ভার। তো কেন আমরা কনস্ট্রাক্ট করব, যেখানে বৃষ্টিপাত ঠিক মতো হয় না, রেনফল ঠিকঠাক হয় না, ঠিক আছে, তাহলে সেখানে এগ্রিকালচার বা চাষবাস কি করে হবে। তো তার জন্য আমরা ইরিগেশন প্রজেক্ট সেখানে করব, মানে ড্যাম, ক্যানেল, ওয়্যার, ব্যারেজ আমরা কনস্ট্রাক্ট করব, সেখান থেকে আমরা এগ্রিকালচারাল ফিল্ডে কিন্তু আমরা ওয়াটারটা সাপ্লাই করব, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিন্তু ওয়াটার সাপ্লাই হিসেবেও কিন্তু আমরা করে থাকি, ঠিক আছে। শুধুমাত্র চাষবাসের জন্য না, ড্রিঙ্কিং পারপাসেও কিন্তু আমরা ইরিগেশন প্রজেক্ট থেকে ওয়াটার কিন্তু নিয়ে থাকি, ঠিক আছে। নেক্সট, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং ইজ অলসো ইউজ টু ফর দ্য পারপাস অফ ক্রপ কাল্টিভেশন অ্যান্ড ফর ড্রিঙ্কিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজ, ঠিক আছে। এখানেও দেখো, তাহলে চাষবাসের জন্য, ড্রিঙ্কিং পারপাসে, ইন্ডাস্ট্রিয়াল ইউজেও কিন্তু আমরা কাজ করে থাকি, যেখানে এখানে জল কিন্তু খুব কম বা রেনফল কিন্তু একদম হয় না, সেখানে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি, ঠিক আছে। নেক্সট, দে অলসো পারফর্ম দ্য ওয়ার্ক উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস অ্যান্ড বিল্ড আপ দ্য প্রপার অ্যারেঞ্জমেন্টস অফ ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, ঠিক আছে। নেক্সট কি বলছে, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং অলসো ডিলস উইথ দ্য স্প্রিংকলার সিস্টেম। আচ্ছা, এখানে কিছু সিস্টেম আছে, ঠিক আছে। তার মানে ওয়াটারটা যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব এগ্রিকালচারাল ল্যান্ডে, সেটার জন্য কিছু সিস্টেম আছে। এই সিস্টেমগুলো দিয়ে কিন্তু আমরা ইরিগেশন ইঞ্জিনিয়ার যারা হয় তারা কিন্তু এই কাজগুলো করে থাকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে আমরা যেটা যদি একবার সিলেবাসটা তোমাদের দেখাই, তাহলে দেখো সিলেবাসের মধ্যে স্কোপ অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল ইন বিল্ডিং কনস্ট্রাকশন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, এই পার্টটা কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অনলি, এখানে তোমাদের নোটের মধ্যে এক্সপ্লেন করলাম, এইগুলো লিখলেই কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট টপিক কি আছে দেখি, দেখো ক্লাসিফিকেশন অফ বিল্ডিং মেটেরিয়াল। আচ্ছা, মেনলি আমাদের 5টা টাইপের ক্লাসিফিকেশন হয় বিল্ডিং মেটেরিয়াল, কি ন্যাচারাল, আর্টিফিশিয়াল, স্পেশাল, রিসাইকেল আর ফিনিশ, ঠিক আছে। এবার যদি এটা 2 মার্কসের কোশ্চেন আসে তাহলে নর্মাল এইভাবে লিখে দেবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি 3 মার্কস, 4 মার্কস বা 5 মার্কস আছে, তখন কিন্তু এই ন্যাচারাল বিল্ডিং মেটেরিয়ালস কি অ্যাকচুয়ালি সেটা কিন্তু বলতে হবে, এক্সপ্লেন করতে হবে 1-2 লাইন করে, ঠিক আছে। আমি এখানে টোটালটা একদম এক্সপ্লেন করে তোমাদের বলে দিচ্ছি, বুঝতে পারবে। দেখো, ফার্স্ট, ন্যাচারাল বিল্ডিং মেটেরিয়াল। The material that are occurring naturally in the environment are known as natural building materials. Natural building materials include sand, clays, gravel, rock, timber, bitumen, lime. These materials are formed in nature due to natural growth. ঠিক আছে, তাহলে যদি বলে ন্যাচারাল মেটেরিয়াল, তাহলে এটা কিন্তু 1-2 লাইন লিখে দিতে হবে, ঠিক আছে, যদি ব্রড কোশ্চেন তোমাদের আসে। তো এখানে দেখো, যদি একদম 8 মার্কসের কোশ্চেন আসে তাহলে কিন্তু 2-একটা যে ন্যাচারাল বিল্ডিং মেটেরিয়াল তার কিন্তু এক্সপ্লেন করে দেবে। এখানে আমি করে দিয়েছি, দেখো, রক 1-2 লাইন করে মেনশন করে দেবে, আমি টোটালটা এখানে বলে দিচ্ছি। রক আর বেসিক্যালি দ্য ইউনিটস দ্যাট ফর্ম at the crust of the earth. The rocks are widely used in the construction of structures in the olden days. The rock structure have high compressive strength and more durable, ঠিক আছে। তাহলে কম্প্রেসিভ স্ট্রেন্থ কিন্তু খুব বেশি রকের, মোর ডিউরেবল মানে অনেকটা কিন্তু স্থায়িত্ব বজায় রাখতে পারে, ঠিক আছে। ডিউরেবিলিটি কিন্তু প্রচুর রকের। নেক্সট বলছে কি, অল দ্য কনস্ট্রাকশন ইন অ্যানসিয়েন্ট টাইমস ওয়াজ ডান উইথ দ্য হেল্প অফ রক। Rocks are very dense building material and can carry heavy loads, ঠিক আছে। Mortar is used to hold stones with each other. তাহলে এটা বোঝানোর কিছু নেই, বুঝতে পেরেছো, কোনো একদম সিম্পল ওয়েতে লেখা আছে, এইভাবে 1-2 লাইন লিখে দেবে তাহলে হয়ে যাবে। এবার নেক্সট যেটা আছে ক্লে অ্যান্ড মাড, এটাও কিন্তু একটা ন্যাচারাল বিল্ডিং মেটেরিয়াল, ঠিক আছে। মাড অ্যান্ড ক্লে আর স্টিল ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ ডিফারেন্ট স্টাইল অফ স্ট্রাকচার। It allows constructing the structures with flexible design. The clay and mud have a high thermal mass due to which it tends to be cool during the summer and warm in winter. তার মানে কি, গরমকালে এটা কিন্তু ঠান্ডা রাখে আর শীতকালে কিন্তু গরম রাখে, ঠিক আছে। এই যে
ক্লে আর মাড যদি বিল্ডিং করো তোমরা, যদি কুড়ে ঘরে দেখো যে মাটির তৈরি যে ঘরগুলো, সেখানে কিন্তু হয় এই ব্যাপারগুলো থাকে যে শীতকালে খুব গরম আর গরমকালে কিন্তু খুব ঠান্ডা, ঠিক আছে। নেক্সট, ন্যাচারাল স্যান্ড। স্যান্ড ইজ অবটেন ফ্রম দ্য বেড অফ দ্য রিভার হুইচ ইজ ফর্ম বাই দ্য ডিকম্পোজিশন অফ দ্য স্যান্ডস্টোনস ডিউ টু দ্য ওয়েদারিং এফেক্ট। তাহলে ওয়েদারিং এফেক্টের ফলে স্যান্ডস্টোনের ডিকম্পোজিশনের জন্য কিন্তু আমরা স্যান্ড পেয়ে থাকি, বালি। স্যান্ড ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য মর্টার অ্যান্ড কংক্রিট which increases the volume in the mix and fill the voids and makes it economical। তাহলে কি স্যান্ডের কাজ কি, ভলিউমটাকে বাড়ানো, ইনক্রিজ করা, আর হচ্ছে কংক্রিট আর মর্টারের মধ্যে যে ভয়েড থাকে, যে ভয়েড গুলো থাকে সেগুলো কিন্তু ফিল করে, ঠিক আছে। স্যান্ড বালি কিন্তু সেই ভয়েড গুলোকে ফিল করে, ফাঁকা জায়গাগুলোকে, ঠিক আছে। আর এটা কিন্তু খুবই ইকোনমিক্যাল। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়া স্ট্যান্ডার্ড, the sand passing through the 4.75 sieve is considered fine sand। তাহলে এখানে ইন্ডিয়ান কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন ধরো তোমরা যদি কখনো ব্লাড টেস্ট করো, ব্লাড টেস্টের মধ্যে দেখবে একটা রেঞ্জ থাকে। ধরো সুগার টেস্ট করেছো, রেঞ্জ আছে 100 to 300, ঠিক আছে। তাহলে যদি 100 এর কম হয় তাহলে লো সুগার, আর 300 এর বেশি হলে সেটা হাই সুগার। যে ব্যাপারটা, এটা কোথায় আছে, এটা স্ট্যান্ডার্ডে আছে মেডিকেল সায়েন্সে। তেমনই আমাদের ইঞ্জিনিয়ারিং এও কিছু তোমাদের স্ট্যান্ডার্ড আছে, আস্তে আস্তে পড়বে, সব জানবে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যদি 4.75 সিভের মধ্যে তোমরা যদি বালিটাকে চালো, 4.75 সিভে যদি পাস করে যায়, তাহলে সেই স্যান্ডটাকে বলবো ফাইন স্যান্ড। এইরকমই আরো টোটাল স্যান্ডের টাইপ হচ্ছে 3 রকম, ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড, আর হচ্ছে মিডিয়াম স্যান্ড, ঠিক আছে। 3 রকমের স্যান্ড হয়। যাই হোক, পরে সব ডিটেলসে আমরা আস্তে আস্তে পড়বো, জানবো। নেক্সট, টিম্বার। টিম্বার is a product of the trees and is widely used in the construction. It is used in the doors and windows and making furniture. Timber is used as a centering material or formwork material in the construction of reinforced concrete structure। আচ্ছা, তো আমরা বেসিক্যালি জানি যে উড দিয়ে বা টিম্বার দিয়ে ফার্নিচার হয়, ঠিক আছে। এছাড়াও দেখবে যে আমরা কলম যে করি বা বিম করি, কলমের গায়ে দেখবে কলমটা করার আগে যে কাঠের তক্তা দিয়ে বা কাঠ দিয়ে একটা বক্স বানানো হয়, যেটাকে ফর্মওয়ার্ক বলা হয়। এটা কিন্তু কাঠ দিয়েই তৈরি হয় ছোটখাটো বিল্ডিং এ, টিম্বারে, ঠিক আছে। টিম্বার দিয়ে বা কাঠ দিয়ে বা তক্তা দিয়ে দেখবে করে থাকি। তাহলে এই কাজেও কিন্তু আমরা টিম্বার ইউজ করছি। আর হচ্ছে স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে ভাড়া, মানে ভাড়া করে মিস্ত্রিরা, দেখেছো, ভাড়াটাকে স্ক্যাফোল্ডিং বলে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে। সেটার ইউজ কিন্তু টিম্বার দিয়ে হয়, ঠিক আছে। আর আগেকার দিনে কিন্তু রেলের স্লিপার কিন্তু টিম্বার দিয়েই করা হতো। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নম্বর, আর্টিফিশিয়াল বিল্ডিং মেটেরিয়াল। আর্টিফিশিয়াল বিল্ডিং মেটেরিয়ালস আর দোজ হুইচ আর ম্যানুফ্যাকচার আর্টিফিশিয়ালি অ্যান্ড ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাকশন। বুঝতে পারলে? এক্সাম্পল কংক্রিট, ব্রিক, টাইলস, সিমেন্ট, ঠিক আছে। এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল বিল্ডিং মেটেরিয়াল। আচ্ছা, যদি 3 মার্কস বা 5 মার্কসের পরে, তাহলে জাস্ট পয়েন্টগুলো লিখলেই হয়ে যাবে, আর এক লাইন করে লিখতে হবে। যদি 8 মার্কসের পরে, তাহলে কিন্তু এই কিছু আর্টিফিশিয়াল মেটেরিয়াল একটা বা দুটো কিন্তু 1-2 লাইন করে লিখে দিতে হবে। আচ্ছা, কংক্রিট ইজ এ composite and versatile building material that is widely used in almost every type of construction, ঠিক আছে। concrete is mainly used to take the compressive as it is good in compression and weak in tension। তাহলে কংক্রিট হচ্ছে যার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি আছে, কিন্তু টেনশনে কিন্তু সে উইক, টেনশন কিন্তু একদম সে নিতে পারে না, মানে টেনসাইল স্ট্রেস কিন্তু কংক্রিট একদম নিতে পারে না। The tensile strength of the concrete is increased by reinforcing steel bars। মানে দেখবে reinforcing steel bar মানে হচ্ছে আরসিসি যে মেটেরিয়াল, আরসিসি মেটেরিয়াল মানে আমরা যে বিম দেখি, বিমের মধ্যে কি থাকে দেখবে এরকম রড আমরা দিই, রড যেগুলো দেয়া হয়, রডটাকে বলা হয় রিবার। কি বলা হয়? রিবার বা রেনফোর্সমেন্ট বার, ঠিক আছে, রিবার। এই যখন কংক্রিটের মধ্যে আমরা রড ইউজ করব বা রিবার ইউজ করব, তখন সেটাকে বলা হয় আরসিসি স্ট্রাকচার, মানে রেনফোর্স সিমেন্ট কংক্রিট স্ট্রাকচার, ঠিক আছে। যাই হোক, তখন কিন্তু আমরা এখানে কেন স্টিলটা ইউজ করছি, স্টিলের কি আছে, স্টিল হচ্ছে টেনশনে হাই, মানে টেনসাইল স্ট্রেস স্টিলের কিন্তু হাই। আর কংক্রিটের কি, কংক্রিটের হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস কিন্তু হাই, ঠিক আছে।
সেই জন্য আমরা একসাথে এটাকে কম্পোজিট করি, ঠিক আছে, কম্পোজিট বা ভার্সেটাইল বিল্ডিং মেটেরিয়াল বলা হচ্ছে ওই জন্য, ঠিক আছে। নেক্সট কি ব্রিক, এটাও কিন্তু ন্যাচারাল না, বুঝতে পারছো। ব্রিক্স আর দ্য মোস্ট ওয়াইডলি ইউজড বিল্ডিং মেটেরিয়াল ফর দ্য কনস্ট্রাকশন অফ ওয়াল। আমরা সবাই জানি bricks are artificial material that are manufactured by the process of burning in a kiln. There are various types of bricks are available in the market according to their composite strength, ঠিক আছে। তো এইরকম এক দু লাইন কিন্তু লিখতে হবে। স্টিল is used in the concrete to reinforce it and increase its tensile strength। তার মানে এইমাত্র বলে দিলাম যে স্টিল কেন আমরা ইউজ করব কংক্রিটের মধ্যে। স্টিলের কিন্তু টেনসাইল স্ট্রেন্থ বেশি আর কংক্রিটের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি, তাহলে দুটো একসাথে করার জন্য আমরা স্টিলটাকে ইউজ করব কংক্রিটের মধ্যে, ঠিক আছে। নেক্সট আর্টিফিশিয়াল স্যান্ড, এটা কিন্তু ম্যানুফ্যাকচার করা হয় মেকানিক্যাল প্রসেসে, ঠিক আছে, মেকানিক্যাল ক্রাশিং সিস্টেমে কিন্তু আমরা আর্টিফিশিয়াল স্যান্ডটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। নাওএডেজ বিকজ অফ দ্য শর্টেজ অফ রিভার স্যান্ড আর্টিফিশিয়াল স্যান্ড ইজ এ গুড রিপ্লেসমেন্ট ফর দ্য রিভার স্যান্ড। মানে এখন যত দিন যাচ্ছে যে নদী থেকে আমরা বালি কিন্তু পাচ্ছি না, সেটা শর্টেজ খুব মানে ক্রাইসিস দেখা যাচ্ছে, তাই জন্য আমরা আর্টিফিশিয়াল স্যান্ড কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে। নেক্সট গ্লাস, সেটা একটা আর্টিফিশিয়াল মেটেরিয়াল। গ্লাস ইজ এ shapeless and non-crystalline material which is widely used in window panels and for various architectural purpose, ঠিক আছে, আমরা তো জানি প্যানেল ইউজ করা হয়। নেক্সট গ্লাস ইজ অলসো ইউজড ফর ইন্টারনাল পার্টিশনস and for various decorative purposes, ঠিক আছে। নেক্সট কি প্লাস্টিক, সেটাও একটা আর্টিফিশিয়াল মেটেরিয়াল। প্লাস্টিক ইজ ইউজড ফর মোল্ডিং পাইপস, সিটস and films. They generally produce material having very little density. Plastic is also a cost effective option and very easy to install, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল বিল্ডিং মেটেরিয়াল। তো স্পেশাল মানে কি, the material that are manufactured specially and possesses various properties are known as special building material, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের কেমিক্যাল কিছু রিয়াকশন বা কম্পাউন্ড অ্যাড করে কিন্তু আমরা এই মেটেরিয়াল গুলো তৈরি করে থাকি, ম্যানুফ্যাকচার করে। যেমন পিভিসি, যেটাকে আমরা পলিভিনাইল ক্লোরাইড বলে থাকি, ঠিক আছে। ইট ইজ ভেরি চিপ অ্যান্ড ইজি টু অ্যাসেম্বল। দ্য পিভিসি বিল্ডিং মেটেরিয়াল হ্যাভ গুড ওয়াটার রেজিস্ট্যান্স অ্যান্ড অলসো ফায়ার রেজিস্ট্যান্স। ইট ইজ অলসো ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ ওয়াটার পাইপস। সবাই জানি পিভিসি ইজ অলসো ইউজড ইন টিউবিং, ফ্লোরিং অ্যান্ড রুফিং মেমব্রেন্স, ঠিক আছে। নেক্সট আছে দেখো পলিপ্রোপিলিন ফাইবার, ঠিক আছে, ইপক্সি, জিওসিনথেটিক। তো এইগুলো হচ্ছে স্পেশাল বিল্ডিং মেটেরিয়াল। তাহলে যদি শর্ট কোশ্চেন বা 5 মার্কসের যদি আসে তাহলে কিন্তু শুধু এইটুকু লিখলেই হবে এখান থেকে। এটা যদি ব্রড কোশ্চেন মানে 8 মার্কসের টোটালটা আসে তাহলে কিন্তু এই একটা দুটো এক্সাম্পল দিতে হবে। আচ্ছা, পলিপ্রোপিলিন ফাইবার এটা অ্যাকচুয়ালি কি বলে দিই, আমরা তোমাদের বললাম যে বিমে কলমে আমরা কি করি রেনফোর্সমেন্ট বার বা রিবার আমরা ইউজ করি, ঠিক আছে। এবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টিল বা রিবার যাই বলি না কেন, রেনফোর্সমেন্ট বার, ঠিক আছে, রড যেটা তোমরা বাংলায় বলো। তো এই স্টিলের কিন্তু দাম কস্ট কিন্তু খুব হাই, বেশি, তার জন্য আমরা কিছু ফাইবার ইউজ করি যাতে রিপ্লেস করি, যে রিপ্লেস করবো, তাহলে রিপ্লেসমেন্ট করবো কাকে, এই স্টিলকে মানে রিবারকে রিপ্লেস করে কিছু আমরা ফাইবার এখানে অ্যাড করি। মডার্ন এখন কনস্ট্রাকশন টেকনোলজিতে কিন্তু আমরা এটা করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো একটু দেখে নিও। নেক্সট হচ্ছে রিসাইকেল বিল্ডিং মেটেরিয়াল। রিসাইকেল বিল্ডিং মেটেরিয়ালটা কি, মানে যে দ্য বিল্ডিং মেটেরিয়ালস দ্যাট আর ইউজড উইথ দ্য হেল্প অফ ওয়েস্ট মেটেরিয়াল। তাহলে ওয়েস্ট মেটেরিয়াল থেকে আমরা আবার সেটাকে রিসাইকেল করে আমরা কিন্তু বিল্ডিং পারপাসে কিন্তু ইউজ করে থাকছি, ঠিক আছে। সেই জন্য এটাকে বলছে রিসাইকেল বিল্ডিং মেটেরিয়ালস। রিসাইকেল বিল্ডিং মেটেরিয়ালস হ্যাভ ভেরিয়াস অ্যাডভান্টেজেস ইন টার্মস অফ কস্ট অ্যান্ড এনার্জি। এক্সাম্পল কি ফ্লাই অ্যাশ, ঠিক আছে, ব্লাস্ট ফার্নেস, স্ল্যাগ, গ্রানাইট, মার্বেল, এগুলো কিন্তু এক্সাম্পল। কোকোনাট ট্রি ট্রাঙ্ক, কোকোনাট লিভস, এগুলো হচ্ছে সব রিসাইকেল বিল্ডিং মেটেরিয়াল, ঠিক আছে। আচ্ছা, যেমন টিম্বার ক্রিক আছে। নেক্সট আছে ফেরক। ফেরক হচ্ছে একটা তোমাদের রিসাইকেল মেটেরিয়াল। এটা কিভাবে তৈরি হয় দেখে নাও। ফেরক ইজ মেড ফ্রম এ ব্লেন্ড অফ আয়রন পাউডার, লাইম পাউডার, ফ্লাই অ্যাশ অ্যান্ড মেটাকাওলিন, ঠিক আছে। এই যে চারটে যে মেটেরিয়াল আছে এটা অ্যাড করে কিন্তু আমরা ফেরক তৈরি করে থাকি। ইট হেল্পস টু এনহ্যান্স দ্য এনভায়রনমেন্ট বাই অ্যাবজর্বিং দ্য অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড ফর দ্য প্রসেস অফ হার্ডেনিং, ঠিক আছে। আর লাস্ট যে মেটেরিয়াল সেটা হচ্ছে ফিনিশিং বিল্ডিং মেটেরিয়াল। সেগুলো কি,
দেখো, the materials that are used to provide a smooth finish to the surface of the masonry structures are known as the finishing materials. তাহলে কি কি এক্সাম্পল? লাইম প্লাস্টার, সিমেন্ট মর্টার, প্লাস্টার অফ প্যারিস, পেন্ট, ডিস্টেম্পার, ভার্নিশ, এগুলো হচ্ছে ফিনিশিং বিল্ডিং মেটেরিয়াল। ঠিক আছে, লাইম প্লাস্টার মানে লাইম যদি ইউজ করি, আমরা নর্মাল প্লাস্টারে আমরা সিমেন্ট স্যান্ড ইউজ করি, লাইম যদি ইউজ করি সেটা হচ্ছে লাইম প্লাস্টার। পেন, পেন তো সবাই জানো, পেন্স আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিনিশিং মেটেরিয়াল অন দ্য সারফেস হুইচ প্রোভাইডস প্রোটেকশন ফ্রম করোশন। ঠিক আছে, পেন্স আর দ্য থিক ফ্লুইড মেটেরিয়াল দ্যাট ইজ অ্যাপ্লাইড অন দ্য সারফেস অফ দ্য মেটাল ওয়ার্ক, উড ওয়ার্ক। ঠিক আছে, নেক্সট যেটা পিওপি, পিওপি মানে কি? প্লাস্টার অফ প্যারিস, মানে তোমরা যেটা বাড়িতে, মানে আমরা বাড়ির ভিতরের ওয়ালে কি করে থাকি, যে পুট্টি করে থাকি, ওটাই অ্যাকচুয়ালি পিওপি বা প্লাস্টার অফ প্যারিস। দ্যাট ইজ অবটেন ফ্রম দ্য জিপসাম দ্যাট ইজ হিটেড টু এ সার্টেন টেম্পারেচার। দ্য ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন গেটস রিমুভ, leaving behind a very fine powder of plaster of Paris. Next, when the water is added to the powder, it sets immediately. The plaster of Paris is widely used for plastering work. POP also provides a very smooth finish and with sharp edges and corners. This plaster is used for interior work. ঠিক আছে, বুঝতে পারলে? এবার যেটা একটা কমন কোশ্চেন পড়ে যে ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর। ঠিক আছে, যে বিল্ডিং মেটেরিয়াল যে আমরা সিলেকশন করবো তার কি কি ফ্যাক্টর। তো এখানে যদি 3 মার্কসের কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা জাস্ট নর্মাল ফ্যাক্টর গুলো লিখে দেবো, যে কি স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল, স্ট্রেংথের উপর দেখবো, ডিউরাবিলিটি, লোড বিয়ারিং ক্যাপাসিটি, কস্ট অফ মেটেরিয়াল, ইকো ফ্রেন্ডলি, অ্যাপিয়ারেন্স অফ দ্য মেটেরিয়াল এন্ড সার্ভিসিবিলিটি। ঠিক আছে, এটা যদি 3 মার্কসের আসে, যদি 6 মার্কস আসে বা 5 to 6 মার্কস যদি আসে তাহলে কিন্তু এই টোটাল পয়েন্টের রেসপেক্টে কিন্তু কিছু এক্সপ্লেন করতে হবে। দেখো আমি এক্সপ্লেন করে দিয়েছি। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তাহলে কি প্রথমে আমাকে দেখতে হবে যে মেটেরিয়ালটা চুজ করলাম সেটা কিন্তু তার স্ট্রেংথটা বেশি কিনা, সে লোডটা ক্যারি করতে পারবে কিনা সেটা আমাকে দেখতে হবে, সেটাই এখানে লেখা আছে স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল। নেক্সট টপিক যেটা আছে ডিউরাবিলিটি, সে লোডটা ক্যারি করে নিয়ে যেতে পারবে কিনা, ডিউরাবেল হবে কিনা। ঠিক আছে, সেই ডিউরাবিলিটিটা কিন্তু মেটেরিয়ালের ডিউরাবিলিটি অবশ্যই চেক করতে হয়। নেক্সট যেটা আছে লোড বিয়ারিং ক্যাপাসিটি, মানে লোডটা সে নিতে পারবে কিনা, সেটা একটা বড় ম্যাটার, এটা একটা বড় ফ্যাক্টর বলতে পারি। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কি ছিল? কস্ট অফ মেটেরিয়াল। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র মেটেরিয়াল আমি চুজ করে নিলাম কিন্তু কস্ট দেখলাম না, সেটা ইকোনমিক যদি না হয় তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে আমাকে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ সেটাও কিন্তু দেখে মেটেরিয়ালটা চুজ করতে হবে। ঠিক আছে, তারপর আছে ইকো ফ্রেন্ডলি, মানে এমন মেটেরিয়াল হবে যেটা কিনা এনভায়রনমেন্টের জন্য কিন্তু হার্মফুল যাতে না হয়। ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যেন ইকো ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ দ্য মেটেরিয়াল। ঠিক আছে, অ্যাস্থেটিক ভিউ, তার মানে যে মেটেরিয়ালটা আমি চুজ করব তার যে ফিনিশটা বলো বা অ্যাস্থেটিক যে ভিউ, মানে যে সৌন্দর্য, সেটা যেন ঠিকঠাক থাকে মেটেরিয়ালটা। ঠিক আছে, সেইভাবে চুজ করতে হবে, এটাও একটা ফ্যাক্টর। আর লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সার্ভিসিবিলিটি, মানে আমি মেটেরিয়াল চুজ করলাম, সবকিছু দেখলাম, এখানে দেখো কি বলছে এখানে, যে আমি স্ট্রেংথটা দেখলাম, ঠিক আছে, আমি ডিউরাবিলিটি কনসিডার সেটা আমি দেখলাম, লোড ক্যাপাসিটি সেটা আমি দেখলাম, কোনো অসুবিধা নেই, কস্ট সেটা ইকোনমিক, ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের সাথে, মানে সেটা দেখতেও ভালো, অ্যাপিয়ারেন্সটাও ভালো, ঠিক আছে, অ্যাস্থেটিক্যালি ঠিকঠাক, কিন্তু সে সার্ভিসেবল নয়। মানে সার্ভিসেবল মানে আমি আজকে স্ট্রাকচারটা তৈরি করলাম, যদি 2 দিন পর যদি সেটা ভেঙে যায় বা কোল্যাপস হয়ে যায় তাহলে কি সেটা চলবে? তাহলে চলবে না। তাহলে সার্ভিসিবিলিটি কিন্তু একটা ভাইটাল পার্ট কিন্তু। ঠিক আছে, ফ্যাক্টর যে ফ্যাক্টর আমরা পড়লাম, যে ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য সিলেকশন অফ বিল্ডিং মেটেরিয়াল, এটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের যদি একটু সিলেবাসটা দেখাই, সিলেবাসের মধ্যে দেখো যা যা কভার ছিল ফার্স্ট ইউনিটে সেটা কিন্তু টোটালটা আমি কভার করে দিলাম। তাহলে ফার্স্ট ইউনিট তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা আজকের এই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু ইউনিট 1 কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আস্তে আস্তে সেকেন্ড ইউনিট থেকে আপ টু 5th ইউনিট সব কিন্তু কভার করব। ঠিক আছে, আবারও বলছি, যদি ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে, তাহলে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।